গল্পে স্বাগতম। আমি ফেরদৌস খান, গল্পিয়ানা চ্যানেল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা অডিও বুক শুনতে পছন্দ করেন, গল্পের বই পড়তে পছন্দ করেন, সময় পাচ্ছেন না, শুনতে শুনতে কাজ করতে ভালোবাসেন, লং ড্রাইভে যান, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। পড়ছি সমরেশ মজুমদারের সাতকাহন। নোটিফিকেশান বাটনটি টার্ন অন করে দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর, পরবর্তী আপডেটের জন্য। আজ পড়ছি পর্ব ৩৩, সাতকাহন। প্রিয় লেখক সমরেশ মজুমদার। কলেজ এবং হোস্টেলের বাইরে দীপা প্রতি রবিবার বিকেলে মায়ার বাড়িতে যায়। এই সময় মায়া প্রায় বাড়িতে থাকে না, কিন্তু মায়ের সঙ্গে তার সম্পর্ক এখন এত কাছের হয়ে গিয়েছে যে সময় কাটাতে অসুবিধে হয় না। কলকাতা শহর, ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর প্রথম দিকের মানুষের গল্প ভদ্রমহিলা অনর্গল বলে যান। ওর সঞ্চয় প্রচুর পুরনো বই রয়েছে। দীপাকে সেগুলো তিনি মাঝে মাঝেই পড়তে দেন। স্কটিশ চার্চ কলেজের লাইব্রেরিতে নিয়মিত বই আনতে যায়। কিছুদিন একা ঘোরের মধ্যে কেটেছিল দীপার, কিন্তু হঠাৎই একদিন মনে হলো সে পাঠ্যপুস্তক সংক্রান্ত পরিধির বাইরে বড্ড বেশি মন দিচ্ছে, আর এই সময় সে বিবেকানন্দের লেখা এবং তার জীবনী পড়ে ফেলল। একটা মানুষ অত অল্প দিনের মধ্যে এত কাণ্ড করে ফেললেন। কখনোই মনে হলো না ওর জীবনটা কম সময়ের। কথাটা এক রবিবারে মায়ার মাকে বলল দীপা। সেদিন মায়া ছিল। মায়ার সঙ্গে দেখা করতে এসেছিল সমিত। লম্বা, খুবই লম্বা, দোহারা চেহারা, মাথা ভর্তি চুল, চোখ বড় আর গলার স্বর ভরাট। মণি কলেজে থেকে বিএ পাশ করেছে সদ্য। ফস করে বলে বসল, তাজ্জব, আপনি বিবেকানন্দ পড়ছেন? তাজ্জব কেন? এইভাবে কথা বলার মধ্যে একটা তাচ্ছিল্য পেল দীপা। উত্তর না দিয়ে সুমিত জিজ্ঞাসা করল, মায়া, তুমি পড়েছ? মায়া মাথা নাড়ল। না বাবা, ধর্মটর্ম আমার পোষায় না। সঙ্গে সঙ্গে ঘর কাঁপিয়ে হেসে উঠল সুমিত। মাসিমা, আপনার মেয়ে তো মায়া? না না, হতেই পারে না, হসপিটালে ওলট পালট হয়ে গিয়েছে। মায়া খুব রেগে গেল। এতে হাসির কি হলো? দেখো সুমিত, তুমি নাটক ভালো বোঝো মানে এই নয় যে সব বিষয় পণ্ডিত হয়ে গিয়েছ। চোখ বন্ধ করে মাথা নাড়ল। আমি শিশির ভাদুরী নই যে নাটক বুঝে গিয়েছি, বোঝার চেষ্টা করছি মাত্র। কিন্তু কথা হলো, যেটা তুমি জানো না, বিবেকানন্দের সঙ্গে ধর্মকে যারা জড়ায় তাদের ভাবনা খুবই দুর্বল। মায়ার মা চুপচাপ কথাগুলো শুনছিলেন। এবার বললেন, সমিত ঠিকই বলেছে। বাহ, রামকৃষ্ণদেবের শিষ্য, রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা, বিবেকানন্দের সঙ্গে ধর্মের কোনো সংস্রব নেই? মায়া প্রতিবাদ করে উঠল। মায়ের মা বললেন, শোনো, বিবেকানন্দ একজন তেজস্বী মানুষ। তার ভাবনার কোনো সংকীর্ণতা ছিল না। তিনি ঠাকুরের শিষ্য ছিলেন বটে, কিন্তু নিজস্ব ভাবনার রূপ দিয়েছেন। সমিত বলল, মাসিমা, আমি একটু বলি। পৌত্তলিকতায় বিশ্বাস করতেন না। ব্রাহ্ম সমাজে যাওয়া আসা ছিল। শুনেছি জোড়াসাঁকোর বাড়িতে গিয়ে দেবেন ঠাকুরকে গান শুনিয়েছেন। এরকম একটা মানুষকে রামকৃষ্ণ বেছে নিলেন কেন? সবাই যখন তার কাছে ছুটে যাচ্ছে শিষ্য হবার জন্য, কেশবচন্দ্র পর্যন্ত, তখন রামকৃষ্ণ ডেকেছেন বিবেকানন্দকে। তার মানে এই ভদ্রলোক স্রোতের বাইরে ছিলেন। মানুষ রামকৃষ্ণকে বিবেকানন্দের পছন্দ হলো, তিনি শিষ্যত্ব নিলেন। বোধ হয় কোথাও একটা নাড়া বাঁধার প্রয়োজন পড়ে মানুষের। তা বিবেকানন্দ দক্ষিণেশ্বরে থেকে যেতে পারতেন, থাকেননি। সমস্ত ভারতবর্ষের বাইরে ঘুরে বেরিয়ে বলেছেন, নিজেকে জাগাতে হবে, আত্মাকে আবিষ্কার করতে হবে। মাটির দেবতা নয়, মানুষকে সেবা করতে হবে। মেয়েলিপনা একদম পছন্দ করতেন না। আমার ধন্দ লাগে, উনি যখন মারা গেলেন তখন রবীন্দ্রনাথের বয়স 41, অথচ ওদের মধ্যে কোনো সেতু ছিল না। অথচ
দুজনের মন ছিল সংস্কার মুক্ত। দুজনেই কয়েক শতাব্দী বেশি আধুনিক ভাবনা নিয়ে জন্মেছিলেন। চারপাশের আবহাওয়াতে ওই দুইজন ছিলেন বেমানান। একটানে আমাদের এগিয়ে দিয়ে গেছেন, কিন্তু কেউ কারো ছায়া মারাননি। এই সময়ে বিবেকানন্দ পড়লে মনে হয় আর যারা কমিউনিজমের বুলি আওড়ায় তিনি তাদের থেকে অনেক খাঁটি কমিউনিস্ট। মানুষ নিয়ে যে লোকটি কাজ করে গেলেন তার পক্ষে একই সঙ্গে রাজনৈতিক নেতা হওয়ার কোনো অসুবিধে ছিল না। বুঝলে খুকি? দীপা চুপচাপ শুনছিল। এবার বলল, বিবেকানন্দ কিন্তু আমাদের স্বাধীনতা আন্দোলনে যোগ দেননি। সমিত বলল, কিন্তু তিনি স্বাধীনতা সমর্থনে কথা বলেছেন। আগে স্বাধীনতার জন্য যোগ্য হতে হবে, তারপর বাইরে স্বাধীনতা আদায় করতে হবে, এবং সেটা কোনো বাইরের শক্তির হাত ধরে নয়। এক জাপানি ভদ্রলোক বোম বাঁধা শেখাতে এসেছিলেন বলে খুব ক্ষেপে গিয়েছিলেন। ব্রিটিশরা বিবেকানন্দকে ভালো চোখে দেখত না। তিনি মারা যাওয়ার আগে এদেশে সশস্ত্র বিপ্লবের সূত্রপাত হয়নি। মায়ের মা বললেন, তুমি এই বিবেকানন্দকে নিয়ে নাটক লিখছ না কেন? মাথায় আছে মাসিমা, খুব ইচ্ছে করে। এই দীপা, তুমি নাটক করবে? দীপা হাসল। না, আমি পারবো না। পারবে না মানে? চলে এসো, পরীক্ষা হয়ে যাক। তা নয়, আমার অন্য উদ্দেশ্য আছে, সেটাই করতে চাই মন দিয়ে। কি উদ্দেশ্য? একান্ত ব্যক্তিগত। সমিত চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে বলল, গুড। যেদিন উদ্দেশ্য সফল হবে সেদিন জানিও, আমি তোমার সঙ্গে দেখা করব। মাসিমা, এমএ কিন্তু গোত্র ছাড়া। এবার সমিত ছাড়া সবাই হেসে উঠল। দীপা বলল, কথাটা কি ঠিক হলো? আমি তো গোত্রের মধ্যেই রয়েছি। ওটা মায়ের সম্পর্কে বলা উচিত। একসঙ্গে কতগুলো কাজ করছে, কাউকে বোকার মতো ভয় পাচ্ছে না। ও যা করতে পারছে বাংলাদেশের কটি মেয়ে তা পারে? কথাগুলো বললেও বুকের মধ্যে সমিতের শব্দটা বিঁধে গিয়েছিল। গোত্র ছাড়া? সে কি সত্যি গোত্র ছাড়া? মনে যতই দ্বিধা না থাক, হিন্দু ঘরের বিধবা, মাছ মাংস খায়, রঙিন শাড়ি পরে। গত রাত্রে গ্লোরিয়ার বারংবার অনুরোধে সিগারেট দুটো টান দিয়ে অনেকক্ষণ কেশেছে নিজের বিছানায় বসে। তার বয়সী কোনো বাঙালি মেয়ের এমন অবস্থা? গোত্র ছাড়া নয় তো কি? রাধার সঙ্গে কথা বলতে খুব স্বস্তি পায় দীপা। মেয়েটার কোনো ভান নেই, সাজানো অহংকার নেই। মাঝে মাঝে মনে হয় ও এই কলেজে সব দিক দিয়ে বেমানান। এক শাড়ি দুদিন পরে আসে, এবং দুটোর বেশি শাড়ি এখন পর্যন্ত দেখতে পাইনি। সেন্ট, পাউডার, শাড়ি, সিনেমা অথবা ছেলেদের নিয়ে গল্প করে না। সন্ধে নামার বাগবাজারের একটি মেয়ে তাকে বলেই বসলো, ওই রিফিউজি মেয়েটার সঙ্গে এত কি কথা বলো? জীবনের কথা, হেসে উত্তর দিয়েছিল দীপা। তার মানে? হাঁ হয়ে গিয়েছিল সন্ধ্যা। ধরো, তোমার মা, বাবা, দাদা আজ বিকেলে বললেন, কাল থেকে তুমি এবাড়ির ঘরে একটা ঘরে শুধু থাকতে পারবে, কিন্তু নিজের খাওয়া, জামা কাপড়, কলেজে পড়ার খরচ তোমাকেই রোজগার করতে হবে, কোনো সাহায্য পাবে না বাড়ির কাছ থেকে। তুমি কি করবে? যা, কেউ বলে নাকি? যদি বলে, তোমার তো 18 বছর হয়ে গিয়েছে, মানুষ হিসেবে তুমি যথেষ্ট সাবালক। আমাদের বয়সে এখন অনেকেই 2-3 ছেলের মা হয়ে গেছে। অতএব তারা যদি তোমাকে নিজের পথ দেখে নিতে বলে, তুমি কি করবে? দূর, তোমার মাথা খারাপ। আমি বলছি, যদি বলেন তাহলে মামা বাড়িতে চলে যাব। মামা যদি জায়গা না দেন? ওরে বাবা, তাহলে না খেয়ে মরতে হবে। শিউরে উঠল সন্ধ্যা। কিন্তু যারা মরতে চায় না, যারা লড়াই করে, তাদের কাছেই জীবনের গল্প শোনা যায়। ও তাই বলো? ঠোঁট উল্টালো সন্ধ্যা। তুমি ওই রিফিউজি মেয়েটার সঙ্গে আমার তুলনা করছো? আমি আরও সমান হলাম? প্রচণ্ড রাগ হয়ে গিয়েছিল দীপার। সে বলল, শোনো, তুমি আর কখনো আমাকে ডেকে কথা বলবে না। তোমার সঙ্গে কথা বলার কোনো প্রবৃত্তি আমার নেই। ছুটির পরে অসীমের সঙ্গে দেখা হলো দীপার। গেটের সামনে দাঁড়িয়েছিল গম্ভীর মুখে। বলল, তুমি পরশু চলে যাচ্ছ? হেসে ফেলল দীপা। কি ব্যাপার বলো তো, তুমি কি দিন গুনছ? না মানে আমার ভালো লাগছে না।
কেন? দীপা অন্যদিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। কি ছেলে মানুষই করছো? কোনো একটা প্রতিক্রিয়া হচ্ছে, অথচ কেন হচ্ছে জানি না। এমন বয়স থেকে আমরা অনেক দিন আগে চলে এসেছি। বেশ শক্ত গলায় কথা বলল দীপা। অসীম অবাক হয়ে তাকালো। তোমার কি হয়েছে? আমার মন মেজাজ ভালো নেই। কেন? দেখো, ছেলেরা নয়, মেয়েরাই মেয়েদের 1 নম্বর শত্রু। কোনো মেয়ে আরেকটা মেয়ের প্রশংসায় পান খুলে করতে পারে না। যাদের অহংকার করার কোনো কারণ নেই, তারাই আকাশে নাক তুলে থাকে। সময় বিশেষে ননির পুতুল, ন্যাকামি অলিম্পিক চ্যাম্পিয়ন হবে, আবার পরক্ষণে ফনা বের করতে এদের জুড়ি নেই। আজ কিছু হয়েছে? অসীম শক্ত গলায় জানতে চাইল। একটি মেয়ে যে সাজগোজার শরীর নিয়ে ব্যস্ত থাকে, বাপদাদা স্নেহকে ন্যায্য অধিকার মনে করে, নিশ্চিত সে সমালোচনা করছে একটা লড়িয়ে মেয়েকে যাকে সাহায্য করার কেউ নেই। পায়ের তলায় মাটি খুঁজতে যে হিমশিম খাচ্ছে, নিজের যোগ্যতা নেই এক ফোঁটা, সে করছে অন্যের সমালোচনা। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? হব না? 100 বছরও আমাদের বেশিরভাগ মেয়েদের কোনো পরিবর্তন হলো না। শরৎচন্দ্রের সে মুখরা নিন্দুক স্বভাবের নারী চরিত্র দিব্যি খোলস পাল্টে বেঁচে রয়েছে। কে বলবে এদেশে রবীন্দ্রনাথ বিবেকানন্দ জন্মেছিলেন? হঠাৎ এদের কথা? কদিন আগে মায়ের বাড়িতে বিবেকানন্দ নিয়ে কথা হচ্ছিল। ওর বই পড়েছিলাম। আমেরিকায় গিয়ে বিবেকানন্দ সেই দেশের মেয়েদের মুক্ত জীবন দেখে অভিভূত হন। প্রকাশ্যেই বলেন, শত সহস্রবার জন্মও আমি আপনাদের কাছে আমার গভীর কৃতজ্ঞতার ঋণ শোধ করতে পারবো না। এই সম্মান পাওয়ার কোনো আকাঙ্ক্ষাই আমাদের দেশের মেয়েদের মধ্যে নেই। পথ শেষ হয়ে আসছিল। হোস্টেলের দরজার সামনে দাঁড়িয়ে অসীম বলল, এত তাড়াতাড়ি না ফিরে চলো না কফি হাউসে গিয়ে বসি। না বাবা, ওটা মাছের বাজার, আমার ভালো লাগেনি। দীপা, বলো। আমি আমি আচ্ছা না থাক, কাল কলেজে দেখা হবে। অসীম মুখ ঘুরিয়ে চলে গেল। দীপা দাঁড়িয়েই রইল, যতদূর অসীমকে দেখা যায় সে দেখল। অসীম কিন্তু একবারও পিছু ফিরে তাকালো না। নিজেকে সংযত করতে চাইল দীপা। উপলক্ষ যেন আসল বস্তুকে অতিক্রম করে না যায়। হঠাৎ সে এক বিপরীত ভাবনার আবর্তে পড়ল। কোনটি আসল আর কোনটি উপলক্ষ তা গোলমাল হয়ে যায়। আজ যা আসল বস্তু, কাল তা উপলক্ষ হয়ে যেতে পারে। রামকৃষ্ণদেবের আশীর্বাদ এবং তার কাছে দীক্ষা নেওয়াকেই সেই সময়ে অনেক মানুষ মোক্ষপ্রাপ্তি বলে মনে করতেন। সেটাই তাদের কাছে আসল বস্তু ছিল। কিন্তু পরবর্তীকালের জীবন বলে দিচ্ছে বিবেকানন্দের সেটা ছিল একটা উপলক্ষ, যার মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করে তিনি মানুষের কাছে পৌঁছাতে চেয়েছিলেন। অর্থাৎ মানুষই তার কাছে ছিল আসল বস্তু। অসীম চলে গিয়েছে, কিন্তু ওই মানুষটি আজ তাকে বড় টানতে লাগলো। প্রায় 55 বছর আগে যে মানুষটি মারা গিয়েছেন, তিনি আধুনিকতা শব্দটির সঠিক প্রতিনিধি। আর রবীন্দ্রনাথ? দীপা মাথা নাড়ল। সব গোলমেল হয়ে যায়। একজন বাঙালির হৃদয় যদি রবীন্দ্রনাথ হয়, তবে তার মস্তিষ্ক বিবেকানন্দ হওয়া উচিত। দীপা আশা করেছিল জলপাইগুড়িতে যাওয়ার আগে সুভাষচন্দ্র তার সঙ্গে দেখা করতে আসবেন, কিন্তু এলেন না। দীপাকে কখনোই তিনি বাড়িতে যাওয়ার কথা বলেননি, ফলে মন থেকে কোনো তাগিদ বোধ করেনি সে। গ্লোরিয়ারা ছুটিতে কলকাতায় থাকছে না। ওরা চলে গেল দিল্লিতে। সেখানে সমস্ত দেশের ছড়িয়ে থাকা জাম্বিয়ার ছেলে মেয়ে একসঙ্গে ছুটি কাটায়। ঘন ঘন দেশে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সেই একটা রাত মেয়েটা অঝরে কেঁদেছিল, কিন্তু তারপর একদম স্বাভাবিক হয়ে গিয়েছে। ওর জীবনের অত বড় একটা ঘটনা এক রাতের কান্নায় শেষ হয়ে গিয়েছে। কিন্তু সত্যি কি যায়? দেশ, কাল, সমাজভেদে একজন মেয়ে আর কতটা আলাদা হতে পারে? অবশ্য ওর আচরণ দেখে সেটা বোঝা যাচ্ছে না। যা বাস্তব, তার বিরুদ্ধে নিজের জীবনকে টেনে রাখার মতো বোকামি সে অন্তত করছে না। হোস্টেলের দারোয়ান ট্যাক্সি ডেকে আনলো। বিছানাপত্র রয়ে গেল। নিজের জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সুপারের সঙ্গে দেখা করে এসে ট্যাক্সিতে উঠে বসতেই কেমন অস্বস্তি হলো। এতটা পথ, প্রায় 24 ঘন্টার।
তাকে একা যেতে হবে। সে যখন দ্বিতীয়বার কলকাতায় এসেছিল তখন একটা জেদ করছিল। এবার খুব একলা লাগছে। হোস্টেলের অন্য মেয়েদের গার্জেনরা এসে গতকাল থেকে তাদের নিয়ে যেতে শুরু করেছেন। তাকে নিতে কেউ আসেনি শুনে সুপার খুব অবাক হয়েছিলেন। ট্যাক্সি চলতে শুরু করতে দীপা দেখতে পেল অসীম ফুটপাত থেকে নেমে এসে হাত তুলে তাকে থামতে বলছে। সে ড্রাইভারকে বলতে ট্যাক্সি থামল। দরজা খুলে উঠে বসল অসীম। আর একটু হলেই মিস করতাম। চলিয়ে ভাই। তুমি কোথায় যাচ্ছ? দীপা অবাক। তোমাকে সি অফ করতে। কাঁধের কাপড়ের ব্যাগটা পাশে নামিয়ে রাখল অসীম। দীপা বলল, আমি কিন্তু একদম আশা করিনি। অসীম হাসল, কিছু বলল না। দীপা ঠাট্টা করল, তুমি যে আমার সঙ্গে এক ট্যাক্সিতে যাচ্ছ কেউ দেখতে পেলে? অসীম হাত নাড়ল। যা বাবা, তুমিও সন্ধ্যাদের মতো কথা বলছো। সন্ধ্যার সঙ্গে তোমার কথা হয়েছে নাকি? আমার নয়, দীপকের। দীপক ওর সঙ্গে ভাব করতে চেয়েছিল। দীপককে চেনো না? ফর্সা লম্বা দেবানন্দের মতো হাঁটে, 4th ইয়ার সায়েন্স। দীপক বলে ওকে নাকি সন্ধ্যা দেখলেই চোখ ঘুরিয়ে হাসে, তাই সাহস পেয়ে রাস্তায় কথা বলেছিল। সন্ধ্যা আরেকটা মেয়ে ছিল। একটা প্রশ্নের জবাব না দিয়ে প্রায় দৌড়ে চলে গিয়েছিল। তারপর মজা পেল দীপা। পরদিন কলেজে দূর থেকে দেখা হতেই যেই সন্ধ্যা হাসল, অমনি দীপক এগিয়ে গিয়ে কড়া গলায় বলল, হাসতে লজ্জা করে না? রাস্তায় কথা বললে পালিয়ে যাও। তার উত্তরে সন্ধ্যা বলেছে, কি করব, রাস্তায় কথা বললে যদি কেউ দেখে ফেলে, আর আমাকে কলেজে আসতে দেবে না। কলেজের মধ্যে কথা বললে বাড়ির লোক জানবে না। কি অবস্থা! দীপ মাথা নাড়ল। শিয়ালদা স্টেশনে নর্থ বেঙ্গল এক্সপ্রেসে বেশ ভিড় হয়, কিন্তু মেয়েদের একটা আনরিজার্ভড কামরায় বসতে পাওয়া যায়। সেদিকে এগিয়ে যাচ্ছিল দীপা, কিন্তু অসীম বাধা দিল। দূর, মেয়েদের কম্পার্টমেন্টে অসহায় মেয়েরা ওঠে, জেনারেল কম্পার্টমেন্টে জায়গা পাবো না। চলো না দেখি। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে জায়গা পেয়ে গেল অসীম। এক বৃদ্ধকে 4 জন তুলে দিতে এসে বেঞ্চি দখল করে বসেছিল। অসীম তাদের কথা দিল বৃদ্ধকে যত্ন করে সক্রিকলি মনির হাড়ি ঘাট পার করে দেবে। যেহেতু জানালার পাশে বসলে বৃদ্ধের হাওয়ায় ঠান্ডা লেগে যেতে পারে, তাই ওরা ওদিকটাও পেয়ে গেল। দীপার পাশে অসীম বসার পর বৃদ্ধ জিজ্ঞাসা করলেন কাপা গলায়, তোমরা কোথায় যাচ্ছ বাবা? জলপাইগুড়ি, অসীম জবাব দিল। কোন পাড়া? এবার দীপার দিকে তাকালো অসীম। দীপা হেসে ফেলল। আমি চা বাগানে থাকি। আপনি জলপাইগুড়ি যাচ্ছেন? হ্যাঁ, কালীঘাট দেখতে এসেছিলাম। হাকিমপাড়ায় ব্যানার্জিদের পাশেই আমার বাড়ি। ব্যানার্জিরা তো মরে হেজে গিয়েছে। নিজের মনেই শেষ কথাগুলো বললেন বৃদ্ধ। আর শক্ত হয়ে গেল দীপা। ভদ্রলোক নিশ্চয় প্রতুল ব্যানার্জির কথা বলছেন। সবাই ওই বাড়িটাকে ব্যানার্জি বাড়ি বলতো। ওর পক্ষে দীপাকে চিনতে পারা সম্ভব নয়। এই সময় অসীম চাপা গলায় বলল, আর একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম। আমি তো কোনো পাড়ার নাম জানি না। এই সময় হুইসেল বাজতেই প্ল্যাটফর্মে ব্যস্ততা শুরু হলো। দীপা বলল, যাও, নেমে যাও। কোথায়? বড় চোখে তাকালো অসীম। আশ্চর্য, ট্রেন ছেড়ে দেবে না? পরে নামলেও তো চলবে। দক্ষিণেশ্বরে আবার বাস ধরে ফিরতে হবে। অসীম কিছু বলল না, কিন্তু সে দক্ষিণেশ্বরেও নামল না। এবার সত্যি সত্যি ঘাবড়ে গেল দীপা। অসীম চাপা গলায় বলল, তোমাকে পৌঁছে দেব বলে বেরিয়েছি। তুমি কি পাগল? যা ভাবো। টিকিট কেটেছ? সেজন্যই তো হোস্টেলে তোমার কাছে পৌঁছাতে দেরি হয়ে গেল। বাড়িতে বলে বেরিয়েছ? অবশ্যই। হঠাৎ একটা ভালো লাগায় আক্রান্ত হলো দীপা। এমনটা কেউ করতে পারে ধারণাই ছিল না তার। অসীম আগে থেকেই এতটা ভেবে রেখেছে। কিন্তু জলপাইগুড়িতে পৌঁছেই ফিরে আসতে হবে ওকে। চা বাগানের বাড়িতে নিয়ে গেলে যে কুরুক্ষেত্র বাঁধবে
সেটা সে চায় না। একের পর এক স্টেশন চলে যাচ্ছে আর ভালো লাগাটা তীব্রতর হচ্ছে। চারপাশে একটাও চেনা মুখ নেই, কাউকে জবাবদিহি করতে হচ্ছে না। নানা রকম গল্প করে চলেছে ওরা। সূর্যাস্তের মুহূর্তে ট্রেন গঙ্গার ধারে গিয়ে থামল। যাত্রীরা ছুটছে স্টিমারের জায়গা দখল করতে। কুলিদের চিৎকার শুরু হয়েছে। অসীম বৃদ্ধকে সযত্নে নামিয়ে ধীরে ধীরে চলল। স্টিমারে উঠে বৃদ্ধ বললেন, তোমরা ভাই বোন দুটি খুব ভালো। অসীম মাথা নাড়ল। না না, আমরা ভাই বোন নই। মানে? বৃদ্ধ হাঁ হয়ে গেলেন। দীপা সিথির দিকে তাকালেন। আমরা বন্ধু, একসঙ্গে পড়ি। বন্ধু? অনাত্মীয়? কি হলো, এরপর আর আমার সাহায্য নেবেন না? না। শব্দ ছিটকে বেরিয়ে এলো বৃদ্ধের শরীর থেকে। ঠিক আছে, চল দীপা। অসীম অম্লান বদনে হাঁটতে লাগলো ভিড় সামলে। এই ব্যাপারটা আরও চমৎকৃত করল দীপাকে। এত স্পষ্ট কথা অসীম বলতে পারল। এই কয়েক মাসে সে কি ওকে চিনতে পারেনি? সন্ধে নামছে নদীর উপর। হাওয়া দিচ্ছে খুব। ভো বাজিয়ে স্টিমার ছাড়ল। লোয়ার ডেকে গিজগিজ করছে মানুষ। যেহেতু ওদের টিকিট প্রথম শ্রেণীর নয়, তাই আপার দিকে না গিয়ে রেলিং ধরে দাঁড়িয়েছিল। গঙ্গার ঢেউ স্টিমারের আলো নকশা আঁকছে। দীপার খুব ভালো লাগছিল এইভাবে দাঁড়িয়ে থাকতে, চুপচাপ। নদী পেরিয়ে ঘাটে স্টিমার লাগতে আবার বালির চরে দৌড়ঝাঁপ শুরু হলো। অনেক দূরে দাঁড়ানো ট্রেনে জায়গা দখল করা, একটা গোটা রাত না ঘুমিয়ে গল্প করে যাওয়া, দীপা যা কখনো করবে বলে স্বপ্নেও ভাবেনি। আর এইসব কথারা এতদিন কোথায় ছিল? না, খুব স্বাভাবিক কথাবার্তা, রসিকতা, নানান বিষয়ের গল্প। আর কখনোই হৃদয় সংক্রান্ত সংলাপ নয়, যেন দুজনেই জানত পৃথিবীর সব বিষয় নিয়ে কথা বলা যায়, শুধু ওইটুকু ছাড়া। রাত যখন গড়াতে থাকে, কামরায় যখন ঘুম জাকিয়ে বসেছে, তখন চুপচাপ খোলা জানালা দিয়ে অন্ধকার দেখে যেতে যে কী ভালো লাগে তা জানা ছিল না দীপার। সকাল হয়ে গেল শিলিগুড়িতে পৌঁছতে। স্টেশনের বাইরে এসে দীপা অসীমের মুখের দিকে তাকালো। অসীম জিজ্ঞাসা করল, এখান থেকে কত দূর? অনেক। জলপাইগুড়ি শহর হয়ে গেলে দুবার বাস পাল্টাতে হবে, নৌকাও। আর সেবক দিয়ে গেলে এখান থেকে এক বাসেই যাওয়া যায়। তাই তো গেলে হয়। রিকশা চেপে ওরা বাস স্ট্যান্ডে এলো। আলিপুরদুয়ারের বাস ছাড়ছে। দীপা অসীমকে বলল, আমার খুব খারাপ লাগছে, কিন্তু কিভাবে তোমাকে নিয়ে যাই? আমি তো তোমাদের বাড়িতে যাব বলে আসিনি। জানি, কিন্তু শুধু আমাকে পৌঁছে দিয়ে তুমি আবার ফিরে যাবে এটা ভাবতেই ভালো লাগছে না। এতটা পথ একা একা। তোমার বাস হর্ন দিচ্ছে। আচমকা দীপা প্রশ্ন করল, তুমি তো আমাকে ভালো করে জানোই না। সত্যি কথা বলো তো, তুমি কেন এলে? তোমার সঙ্গে কিছুক্ষণ থাকবো বলে। দীপার কিছু না বলে বাসে উঠল। ভিড় হয়ে গেছে এরই মধ্যে, কিন্তু জানালার পাশে জায়গা পেতে অসুবিধে হলো না। কন্ডাক্টর অনেক বকাঝকা করে দুটো দেহাতি লোককে সরিয়ে জায়গা করে দিল। এদেশের মেয়ে হিসেবে শুধু এটুকু সুবিধে পাওয়া যায়। কদিন আগেও দীপার মনে হয়েছিল এটা এক ধরনের করুণা। এমন করুণার দান সে গ্রহণ করবে না, কিন্তু এখন সেই ভাবনা কাজ করল না। সে দেখল অসীম কিছুটা দূরে দাঁড়িয়ে তার দিকে অপলক তাকিয়ে আছে। চোখাচোখি হতেই এগিয়ে এলো অসীম। গলা তুলে বলল, এখানকার হাসপাতাল পাড়ায় আমার মেসোমশাই ডাক্তার, ডক্টর রামানন্দ মুখার্জি। তুমি চিন্তা করো না, আমি ওর কাছে 3-4 দিন থেকে ফিরে যাব। এই সময় বাস ছাড়ল। অসীমকে আর দেখা গেল না, কিন্তু এবার উদ্বেগ, অস্বস্তির পর স্বস্তির হালকা প্রলেপ লাগলো। সে জানালায় মাথা রাখল। শিলিগুড়ি শহর ছাড়িয়ে গাড়ি ছুটছে সেবকের দিকে। আকাশে পুজো পুজো রং, রোদের চেহারা পাল্টাচ্ছে। হঠাৎ সে আড়ষ্ট হয়ে গেল। নাই হতে পারে না, সে জেনে শুনে কী করে একটা ভুল করতে চলেছে। অসীমের সঙ্গে তার সম্পর্ক প্রায় তৈরি হতে চলল, কিন্তু কোনো প্রস্তুতি ছাড়াই।
সে কি নিজেকে কখনো জিজ্ঞাসা করেছে সে অসীমেরকে তার প্রয়োজন আছে কি না? অসীমের জন্য কোনো টান তো কখনো তেমন অনুভব করেনি। নিজের চারপাশে একটা বাঁধ দিয়ে সে চমৎকার ছিল। কলকাতা থেকে এমনভাবে সঙ্গে এসে অসীম সে বাঁধটা ভেঙে দিচ্ছে, এটা কখনো ঠিক নয়। প্রথম কথা, অসীমের জানা উচিত তার অতীতে কী কী ঘটে গিয়েছে। সেই জানার পরে ওর প্রতিক্রিয়া কী হতে পারে সেটাও অজানা। দ্বিতীয়ত, অসীমের ব্যক্তিজীবন সে জানে না। সাময়িক ভালো লাগা থেকে সে আরেকটা ছেলে খেলায় জড়াতে চায় না, কিন্তু গতদিন এবং রাতের যে ভালো লাগা, সেটা কি মিথ্যে? এখনও তার রেশ মন জুড়ে। তাহলে দুই বিপরীত মেরু থেকে টান অনুভব করতে লাগলো দীপা। গাড়ি কখন যে সেবক ব্রিজ বাগরাকোট ছাড়িয়ে মালবাজারে পৌঁছে গিয়েছে খেয়ালই করেনি। হঠাৎ সে সোজা হয়ে বসল। না, তার পথ একটাই, যে করেই হোক মাথা তুলে দাঁড়াতে হবে। সত্য সাধন মাস্টার তাকে যা বলে গিয়েছিলেন তা কখনোই মিথ্যে হতে দেবে না সে। ব্যক্তিগত আবেগ, ভালো লাগা, হৃদয়ের আরতি এসব ভুলে যেতে হবে তাকে। তাকে পৌঁছতে হবে সেই জায়গায় যেখানে গেলে লোকে বলবে কৃতি মানুষ। সূর্য যখন মধ্য গগন অতিক্রমণ করেছে, চা বাগানের উপর পোড়া রোদ ধকধক করছে, তখন নাকি পরিচিত গন্ধ এলো। দীপা তৃপ্তি নিয়ে চেনা গাছ, চায়ের বাগান, দূরের ফ্যাক্টরিয়ার উলঙ্গ মদেশিয়া শিশুদের কৌতূহলী দৃষ্টি দেখে উঠে দাঁড়ালো। কন্ট্রাক্টর ঘণ্টি বাজিয়ে চিৎকার করলো, বাগান! দীপা মাথা নেড়ে ব্যাগ হাতে ব্যালেন্স সামলে দরজার দিকে এগুতে লাগলো। ঠিক মাঠের শেষে সিঁড়ির সামনে থেমে গেল বাস। নিচে নেমে দীপা দেখল কোয়ার্টার্সগুলোর বাইরের দরজাগুলো বন্ধ, সামনের মাঠেও কেউ নেই। এই ভর দুপুরে কারো সেই প্রয়োজন পড়েনি। বাস চলে যাওয়ার পর শূন্য আসাম রোড আবার দেওয়ার শিরিষের ছায়ায় মাখামাখি হয়ে গেল। দীপার মনে হলো অনেককাল বাদে নিজের মাটির কাছে ফিরে এলো। সে ব্যাগ নিয়ে সিঁড়ি ভাঙতে গিয়ে দেখতে পেল শ্যামলদা সাইকেল চেপে ফ্যাক্টরিতে ডিউটি করতে যাচ্ছে। মাথায় চুল অনেক পড়ে গিয়েছে, একটু মোটা দেখাচ্ছে। দূর শ্যামলদা যে তাকে চিনতে পারেনি তা কাছে আসার পর বোঝা গেল। আরে তুই! আমি ভাবলাম কোন ভদ্রমহিলা। কলেজ ছুটি হয়ে গেল? হ্যাঁ, দীপা হাসার চেষ্টা করল। তুই কি একা এলি কলকাতা থেকে? বিস্ময় যেন যাচ্ছিল না। হ্যাঁ। চলি রে। শ্যামলদা সাইকেলের প্যাডেল ঘোরালো। মাঠ পেরিয়ে বারান্দায় উঠল দীপা। দরজা বন্ধ। 3-4 বার কড়া নাড়ার পর ভেতর থেকে গলার আওয়াজ ভেসে এলো। কে? এ ভর দুপুরে যে কে আসে? গলাটা অঞ্জলির। খিল খোলার আওয়াজে বোঝা গেল সে খুব বিরক্ত। দরজা খুলে সামনে দীপাকে দেখে তার চোখ ছোট হয়ে গেল, কপালে ভাঁজ পড়ল। তারপর কিছু না বলে আচমকা ঘুরে বড় বড় পা ফেলে ভেতরে চলে গেল। দীপা হতভম্ব। আর যাই হোক, এমনভাবে অঞ্জলি তাকে গ্রহণ করবে সে কল্পনাও করেনি। ব্যাগ নিয়ে ভেতরে ঢুকল দীপা। বাইরের ঘরে কেউ নেই। ভেতরের ঘরে ঢুকে সে দেওয়ালের দিক ঘেঁষা খাটে অমরনাথকে শুয়ে থাকতে দেখল। অঞ্জলি এখানে নেই। অমরনাথ একা, চোখ বন্ধ। ব্যাগটাকে নামিয়ে রেখে সে খাটের পাশে চলে এলো। মনে হলো অমরনাথ ঘুমোচ্ছেন। কিছুক্ষণ চুপচাপ বসে রইল দীপা, এবং তারপরে পায়ের আওয়াজ কানে এলো। মনোরমা উঠোনের দিকের দরজায় এসে দাঁড়িয়েছেন। চোখাচোখি হতেই ইশারায় উঠে আসতে বললেন। বাবার দিকে আরেকবার তাকিয়ে দীপা নিঃশব্দে ঠাকুমাকে অনুসরণ করল। মনোরমা নিজের ঘরে নিয়ে গেলেন না তাকে। কারণটা দীপা জানে। বাইরের কাপড়, বাসি কাপড় ইত্যাদি ভাবনা এখন মনোরমার মনে কাজ করছে। বারান্দায় একটা মোড়া দেখিয়ে মনোরমা বললেন, বসো। দীপা বললেন, না ঠিক আছে। তুই একা এলি? মনোরমা জানতে চাইলেন। আবার কে আসবে সঙ্গে?
আমি ভাবলাম তোর মামা নিয়ে আসবে তোকে। তার কাজকর্ম থাকতে পারে, তাছাড়া আমি তো বাচ্চা নই। দীপা হাসল। আমার চিঠি পাওনি তোমরা? পেয়েছি। কি হয়েছে, এমন করে কথা বলছো কেন? দীপা সন্দেহ বোঝালো। এবার হঠাৎ মনোরমা আঁচলে মুখ চেপে কেঁদে উঠলেন। শব্দটা ঢাকার চেষ্টা সত্ত্বেও সেটা একবারে ছিটকে বের হয়ে এলো। শুনতে পেয়েই সম্ভবত অঞ্জলি রান্নাঘরের বারান্দায় বেরিয়ে এলো। আপনি আবার কাঁদছেন? আমি না আপনাকে কাঁদতে নিষেধ করেছি?